নমস্কার, খবর শুনছেন 24 নিউজ বাংলা চ্যানেল থেকে। আজ 2 তারিখ শনিবার জানাবো আজকের 20টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। রাতে গণনা কেন্দ্রে মমতার নিশানায় বহিরাগত গুজরাটি যুবক কে তিনি বিজেপির লোক জানিয়ে দিলেন নিজেই। নবান্ন কি এবার গেরুয়া? বিজেপির বড় দাবির মুখে মুখ খুললেন অধীর চৌধুরী, দিলেন বিশেষ বার্তা। সিন ক্রিয়েট করে কি লাভ? টিএমসিকে তোপ কমিশনের সাপ বলল এখানে আসতে পারবেন না মমতা। চাণক্য তো দেখেই গেল তৃণমূলের নিজের সমীক্ষা কত বলছে, আপ কি বার কত পার। সর্বনাশ, এবার দাম বাড়লো ছোট এলপিজি সিলিন্ডারেরও, এক লাফে অনেকটা, মধ্যবিত্তের মাথায় হাত। বঙ্গে কে আসবে ক্ষমতায়, মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার মসনদ কার? চৌঠা মেয়ের মহাযুদ্ধের আগে শুভেন্দু বিপ্লবদের জরুরি তলব, মেগা বৈঠকে তোলপাড় বঙ্গ বিজেপি। নতুন সরকার নিয়ে মমতা শঙ্করের মন্তব্য ভাইরাল, কি বললেন তিনি। তৃণমূলের অন্দরেই বিভীষণ আর বিজেপির গদ্দারি রক্ষর, গণনার আগে বিস্ফোরক তথ্য। 6 মাস পর তৃণমূল নামে কোনো রাজনৈতিক দল থাকবে না, বড় দাবি করলেন শ্রমিক। 190 থেকে 220 আসন পাচ্ছে তৃণমূল, লেখা আইবির রিপোর্টে। সত্যি না মিথ্যা, মুখ খুলল সরকার। নিশ্চিন্তে থাকুক, ফিরছি আমরাই। মমতা মানুষকে ধন্যবাদ, রাষ্ট্রশক্তির অত্যাচার রুখেছে বাংলা। রাজ্যে জিতবে তৃণমূল, স্বীকারোক্তি কংগ্রেসের পর্যবেক্ষক মীরের। প্রয়োজনে শাসক দলকে সমর্থনের ইঙ্গিত। মদ্যপান করে বিধানসভায় মুখ্যমন্ত্রীর কীর্তি নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও। 21 আসন সংখ্যার অনুমানে ভুল করেছিলেন চাণক্য, তবে সঠিক ইঙ্গিত ছিল সমীক্ষায়। বেশি কথা বলবেন না, স্কুল ভেঙে দেব, পড়তে বলায় শিক্ষিকা কি চরম হুমকি, খুদে পড়ুয়ার, ভিডিও ভাইরাল। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। ইভিএমে কারচুপির আশঙ্কা। রাতে বৃষ্টির মধ্যেই গণনা কেন্দ্রে পৌঁছালেন মুখ্যমন্ত্রী। পাল্টা সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে বিক্ষোভ দেখাতে দেখা যায় বিজেপিকে। প্রায় 4 ঘন্টা পর মমতা বন্দ্যোপাধ্যায় গণনা কেন্দ্রের ভিতর থেকে বেরিয়ে বলেন, তৃণমূলের গাড়ির সামনেই বিজেপির কর্মীদের সঙ্গে বিক্ষোভে সামিল হন এক গুজরাটি যুবকও। গোটা ঘটনা চলাকালীন ফেসবুকে লাইভ করেছিলেন তিনি। ওই যুবক ভবানীপুরের ভোটারই নন, এমন দাবি করেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মোবাইলে ভিডিও দেখিয়ে বলেন, এই যুবককে গুজরাট থেকে এসেছে, তিনি চাইলে এলাকা থেকে 10,000 লোক জড়ো করতে পারেন। তৃণমূল নেত্রী বলেন, গণনা কেন্দ্রের বাইরে এলাকা ঝগড়া করার জন্য নয়। যে যুবক স্লোগান দিচ্ছেন, চিৎকার চেঁচামেচি করছেন, তিনি তো গুজরাট থেকে এসেছেন, এখানকার লোক তো উনি নন। এটা আমার জায়গা, চাইলে আমি 10,000 লোক জড়ো করে দিতে পারি। প্রতিক্রিয়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 4 ঘন্টা পর সাখাওয়াত মেমোরিয়ালের গণনা কেন্দ্র থেকে বেরিয়ে ওই গুজরাটি যুবকের ছবিও দেখালেন মুখ্যমন্ত্রী। কিন্তু কে ওই গুজরাটি যুবক? মমতা বন্দ্যোপাধ্যায় যার দিকে আঙুল তোলেন সেই যুবক নিজেই ক্যামেরার সামনে মুখ খোলেন। দীপ প্রজাপতি নামে ওই যুবক স্পষ্টভাবে জানিয়ে দেন, এটা ভারতবর্ষ, যেখানে খুশি যেতে পারি। পশ্চিমবঙ্গে আত্মীয়দের বাড়ি বেড়াতে এসেছি, এখানকার পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবে জানি, তাই দেখে প্রতিবাদ করেছি। তাকে প্রশ্ন করা হয় তিনি কি বিজেপির লোক। যুবক স্পষ্ট জানান তিনি কোনো দলের লোক নন, আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছেন। রাজ্যের পরিস্থিতি কারোর অজানা নয়, তাই পথে নেমে প্রতিবাদ করছেন। অন্যায্য তো কিছুই করেননি। বিধানসভা ভোট মিটেছে মোটের ওপর শান্তিতে, কিন্তু ভোট গণনার 3 দিন আগে স্ট্রং রুমের বাইরে তৈরি হয় ধুমধুমার পরিস্থিতি। তৃণমূল বিজেপি মুখোমুখি হতেই তৈরি হয় তীব্র সংঘাত। স্ট্রং রুমে বহিরাগত ঢোকানো হচ্ছে বলে অভিযোগ তুলে অবস্থানে বসেন তৃণমূল প্রার্থীরা। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্ট্রং রুমের সামনে অবস্থানে বসেন তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শশী পাঁজা। কিছুক্ষণ পর সেখানে পৌঁছে যান বিজেপি প্রার্থীরাও। পৌঁছান বিজেপির তাপস রায়, সন্তোষ পাঠকরাও। দুই পক্ষের মধ্যে স্লোগান যুদ্ধ শুরু হয়। এদিকে সাংবাদিক বৈঠক করে সবটা স্পষ্ট শুরু করে দেওয়া হয়। জানিয়ে দেন সমস্ত ইভিএম ব্যালট সুরক্ষিত আছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট করে দেন, কোনো বহিরাগত এখানে ঢোকেনি, কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, বিধিবদ্ধ নিয়মের বাইরে কিছুই করা হয়নি। ভোটগ্রহণ পর্ব শেষ হতেই রাজনৈতিক পারদ চড়েছে বাংলায়। এদিকে বিজেপি যখন 200-র বেশি আসনে ক্ষমতায় আসার হুঙ্কার দিচ্ছে, তখন পাল্টা মেপে পা ফেলছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। ইভিএম কারচুপি থেকে শুরু করে ভবানীপুরে হাই ভোল্টেজ লড়াই, সবকিছু নিয়েই সরব হয়েছেন বহরমপুরের এই প্রার্থী। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন, এবার বঙ্গে গেরুয়া ঝড় উঠবে, তারা 200-র বেশি আসন পেয়ে নবান্ন দখল করবে। এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, বিজেপি কি দাবি করলো তাতে কিচ্ছু যায় আসে না, আমাদের 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তিনি মেনে নিয়েছেন যে তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। তার কথায়, সরকার বিরোধী মানুষের সংখ্যা প্রবল, সেই জনরোষের বিস্ফোরণ কে কোথায় যাবে তা এখনো পর্যন্ত বলা সম্ভব নয়। তবে বিজেপি 200 পার। এক্সিট পোলের বড় দাবিতে চাঞ্চল্য, কি বললেন শুভেন্দু। ফলতা ইভিএম বিতর্ক, খোকাবাবু লুট করেই যেতেন। শেষ দফার ভোটে ডায়মন্ড হারবারের ফলতার ইভিএমে সেলোটেপ লাগিয়ে রাখার ছবি ভাইরাল নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। এই প্রসঙ্গে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন অধীর বলেন, ওগুলো তো টেরর এলাকা, ওখানে খোকাবাবু 7-8 লক্ষ ভোটে যেতেন ঠিকই, কিন্তু লুটপাট করেই হয়।
বাংলার রাজনীতিতে ঐতিহাসিক সন্ধিক্ষণ 2026-এ জয় মমতাকে পৌঁছে দিতে পারে ভারতীয় রাজনীতির অনন্য শিখরে। ফলতা ইভিএমে সেলোটেপ প্রসঙ্গ, তার মন্তব্য বোঝাই যাচ্ছে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। ইভিএমে সেলোটেপ মারা মানি ওখানে ভোট দিও না, এটা স্পষ্ট। ভবানীপুরে মহারণ, সরকার বিরোধী হাওয়া কি কাজে আসবে? গতকাল সবার নজর ছিল ভবানীপুরের কেন্দ্রের দিকে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে উচ্চ হারে ভোট পড়ার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন অধীর। 30 দিনে 13 দিন এই ব্যাংক বন্ধ থাকবে, জরুরি কাজের আগে দেখে নিন তালিকা। তার কথায় ভবানীপুরে প্রচুর অবাঙালি ভোটার রয়েছেন, কে কাকে ভোট দিয়েছেন তা এখনই বলা কঠিন। তবে রাজ্য জুড়ে একটা সরকার বিরোধী হাওয়া আমরা ময়দানে নেমে অনুভব করছি। এখন বিষয়টা হলো সেই বিরোধী ভোট কয় টুকরো হলো এবং বড় টুকরোটি মমতা ব্যানার্জির মোকাবিলা করার মধ্যে ক্ষমতা রাখে কিনা। যাবতীয় নিয়ম মেনে স্ট্রং রুমে ইভিএম সংরক্ষিত রাখা হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ খারিজ করে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমে সন্দেহজনক গতিবিধির অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ধর্নায় বসেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজারা। যদিও কমিশনের তরফে জানানো হয় কোনো রকম কারচুপি করা হয়নি, যাবতীয় নিয়ম মেনেই সব কাজ হয়েছে। এই বিষয়টি নিয়ে অভিযোগ করা হয়েছে সেই রকম নিয়ম মেনেই পোস্টাল ব্যালটের পৃথকীকরণ করা হচ্ছিল। সেই রেস ধরে তৃণমূল প্রার্থীরা যে ধর্নায় বসেছেন তার প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, পাবলিক সিন ক্রিয়েট করে কি লাভ? এখানে তো আসতে পারবেন না মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে দক্ষিণ কলকাতার স্ট্রং রুম, দক্ষিণ কলকাতার বিধানসভা আসনে ইভিএমের শাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছে গিয়েছেন তা নিয়ম বিরুদ্ধ নয় বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি জানিয়েছেন সেখানে ভবানীপুরের ইভিএম রাখা আছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেতেই পারেন, কিন্তু ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মুখ্যমন্ত্রী আসতে পারবেন না। তৃণমূলের তরফে কি অভিযোগ করা হয় আর কমিশনের তরফে সেই মন্তব্য করা হয়েছে। তৃণমূলের অভিযোগের পরে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, বাংলার গণতন্ত্র কি আজ বিপন্ন? নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে অন্তত উদ্বেগজনক খবর আসছে। অভিযোগ উঠছে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অনুপস্থিতিতেই ব্যালট বক্স খোলার বেআইনি চেষ্টা চালাচ্ছে বিজেপি এবং নির্বাচন কমিশনের একাংশ। মানুষের রায় কি তবে অন্ধকারে বদলে দেওয়ার ষড়যন্ত্র চলছে? সেই সঙ্গে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, বাংলার মানুষ পবিত্র রায়কে নিয়ে কোনো ছিনিমিনি বরদাস্ত করবে না। প্রতিটি ভোট পাহারা দেওয়া হবে শেষ রক্তবিন্দু পর্যন্ত। নির্বাচন কমিশন আর বিজেপির এই অশুভ আঁতাত আমরা ভেস্তে দেবই। সজাগ থাকুন, সতর্ক থাকুন, গণতন্ত্র লুট হতে দেবেন না। দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হতেই হুড়মুড়িয়ে সব বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হতে শুরু করেছে। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় বলা হয়, একটানা 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় শাসনের পর বাংলায় এবার পালাবদল ঘটে যেতে পারে। আর এরই মধ্যে আবার চরম পূর্বানুমান করেছে টুডেজ চাণক্য। এসব তো হলো, কিন্তু এখন কৌতূহলের বিষয় তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষা কি বলছে। আনুষ্ঠানিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার জানিয়েছেন যে বুথ ফেরত সমীক্ষায় তিনি বিশ্বাস করেন না। তার হিসাবে তৃণমূল এবার 200 পার করবে এবং 2/3 সমর্থন নিয়ে বাংলায় সরকার করবে। তা শুনে আবার রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, এসব বলার জন্য বলা, যাতে তৃণমূলের কর্মীরা ফল প্রকাশের দিন গণনা কেন্দ্র ছেড়ে না যায়। উনিও জানেন তৃণমূল হেরে গিয়েছে। তবে এই সমস্ত চাপানোত্তরের পরেও তৃণমূলের ভিতরে একটা সমীক্ষা রয়েছে বলেই কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রে দাবি। ওই সূত্রের খবর, কালীঘাট মনে করেছে 43টি এমন আসন রয়েছে যেখানে কে জিতবে কে হারবে ধরা যাচ্ছে না। এগুলিকে 50-50 করে রাখা হয়েছে, অর্থাৎ হার জিতের ফারাক সেখানে এতটাই কম হতে পারে তা আন্দাজ করা মুশকিল হয়েছে। এই 43টি আসনের মধ্যে ভবানীপুর আসনটি রয়েছে কিনা তা অবশ্য ওই সূত্র স্পষ্ট করেনি। এর বাইরে তৃণমূলের আশা খুব খারাপ হলেও 174টি আসন তারাই জিতবে। বিজেপির খুব খারাপ হলেও 71টি আসন জিতবে। 6টি আসনে জিতবে অন্যান্যরা। এই 6টি অন্যান্যদের মধ্যে 2টি আসন ধরে রাখা হয়েছে নওশাদ সিদ্দিকীর আইএসএফের জন্য। তাদের অনুমান, নওশাদ সিদ্দিকী ভাঙড় ছাড়া উত্তর 24 পরগনা দেগঙ্গা আসনেও জিতে যাবে। শুধু দেগঙ্গা নয়, এই ভোটে তৃণমূলের সবথেকে বেশি আসন কমতে পারে উত্তর 24 পরগনায়, অর্থাৎ কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রের দাবি। চুম্বকে তাদের হিসাব হলো 174 + 71 + 43 + 6, অর্থাৎ 294। ক্যামাক স্ট্রিটে ঘনিষ্ঠদের আবার একটি হিসেব রয়েছে। তাদের দাবি তৃণমূল 209 থেকে 229টি আসনে জিততে পারে। তৃণমূল 209 থেকে 229টি আসনে জিততে পারে। তারা এখন আশা করছেন যে যাই হয়ে যাক মুর্শিদাবাদে তৃণমূল 17টি আসনে জিততে পারে। বীরভূমের একটি আসনে বেশি জিতবে না বিজেপি। পূর্ব মেদিনীপুরে যতই শুভেন্দু অধিকারী দাপট থাকুক, এর পরেও 6টি আসনে জিতবে তৃণমূল। ক্যামাক স্ট্রিটে ঘনিষ্ঠদের সঙ্গে রোমহর্ষক দাবি হলো হুগলিতে 18টি আসনের মধ্যে 15টি জিতবে তৃণমূল। এই জেলা এবার তৃণমূলের জন্য বিপজ্জনক ছিল। 10টি আসনে তারা প্রার্থী বদল করেছেন এই ভোটে, তারপর নাকি খেলা ঘুরেছে বলে তাদের দাবি। এত কিছুর পরেও হাওড়াতে 16-0 হবে, কলকাতায় হবে 10-1, দক্ষিণ 24 পরগনায় 30-1। বৃহস্পতিবার গভীর রাতেই এসেছিল দুঃখের খবর। জানা গিয়েছিল ভোট মিটতেই হাই জাম্প বাণিজ্যিক 994 টাকা বেড়ে 3000-এর গণ্ডি পেরিয়ে গেল 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম। এবার বাড়ল 5 কেজি
ছোট সিলিন্ডারের দামও এক ধাক্কায় দাম বাড়ল 261 টাকা। পয়লা মে থেকে ছোট ব্যবসায়ী এবং সাধারণ মানুষের জন্য বড় ধাক্কা। 5 কেজি ওজনের মিনি এলপিজি সিলিন্ডার, যা সাধারণত ছোট সিলিন্ডার নামে পরিচিত, তার দাম এক ধাক্কায় 261 টাকা বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি 19 কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার দামে বিপুল বৃদ্ধি ঘটেছে। তবে স্বস্তির খবর হলো, সাধারণ গৃহস্থের রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন হয়নি। এবার রান্নাঘরেও হামলা বেড়ে গেল। 5 কেজি ছোট সিলিন্ডারের দাম বাড়ল 261 টাকা। ছোট বা 5 কেজি ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম 261 বেড়ে এখন 810 টাকা। আগে ছিল 549 টাকা। মূলত পরিযায়ী শ্রমিক, ব্যাচেলার, শিক্ষার্থী, ছোট খাবারের দোকানদাররা এটি ব্যবহার করেন, তাই এর মূল্যবৃদ্ধি দৈনন্দিন খরচে সরাসরি প্রভাব ফেলবে। বাংলার ঘাড়ে ফের লাফিয়ে পড়বে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, বজ্রপাত, ধ্বংস। সেদিন 4 মে আসবে রাজ্য আবহাওয়ার আপডেট। ভয়ঙ্কর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে আগুন। 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 993 টাকা বাড়ানো হয়েছে। এর ফলে দিল্লিতে এই সিলিন্ডারের দাম বেড়েছে 3,71.50 টাকা দাঁড়িয়েছে। মুম্বাই, কলকাতা, চেন্নাইয়ের মতো মেট্রো শহরগুলিতেও আনুমানিক হারে দাম বেড়েছে। অপরিবর্তিত গার্হস্থ্য সিলিন্ডারের দাম অপরিবর্তিত। সাধারণ পরিবারগুলির সুরক্ষার কথা মাথায় রেখে 14.2 কেজির গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের অস্থিরতা, ভূ রাজনৈতিক উত্তেজনার জেরে বিশ্বব্যাপী সরবরাহ ব্যাহত হওয়ায় এই দাম বৃদ্ধির মূল কারণ বলে জানা গিয়েছে। যেহেতু ভারত তার এলপিজি চাহিদার একটি বড় অংশ আমদানি রাখে, ওই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসের 1 তারিখে এই দাম সংশোধন করা হয়। 19 কেজির দুঃসংবাদ। বৃহস্পতিবার গভীর রাতে এসেছিল দুঃখের খবর। জানা গিয়েছিল ভোট মিটতেই হাই জাম্প বাণিজ্যিক সিলিন্ডারে। পেট্রোল ডিজেলের দাম বাড়বে। এবার কি বাড়বে পেট্রোল ডিজেলের দাম? এরকম একটা গুজবও শোনা যাচ্ছে। সেই গুজবকে সত্য করে ইতিমধ্যেই বেড়েছে অটো এলপিজির দাম। তাহলে কি অটো ভাড়া বাড়বে? বাড়তেই পারে, কেননা লিটার প্রতি এলপিজির দাম 6 টাকা 44 পয়সা বেড়ে লিটার প্রতি 89.40 টাকা হলো। আর এরপরে বাড়তে পারে পেট্রোল ডিজেলের দামও। বঙ্গে মিটেছে 2 দফার ভোট। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, এই উত্তর মিলবে আগামী 4 মে। তবে ভোট শেষ হতেই কে কতগুলি আসন পাবে তা নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া। প্রকাশ্যে এসেছে একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষা। কেউ বিজেপিকে, আবার কেউ তৃণমূলকে এগিয়ে রেখেছে। আপাতত কেন্দ্র বাহিনীর পাহারা ইভিএম স্ট্রং রুমে বন্দী রয়েছে। কি হতে চলেছে ফলাফল? একটি অনুষ্ঠানে এই প্রশ্নই করা হয়েছিল ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তিনি জবাব দিয়েছিলেন চমকে দেওয়ার মতো উত্তর। বলেছেন, ফলাফল কি হবে সেটা উত্তর মা দুর্গাও দিতে পারবেন না। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বুধবার দ্বিতীয় দফায় ভোট দিয়েছেন সৌরভ। সেই সময় তাকে প্রশ্ন করা হয়েছিল, গতবারের নির্বাচন চলতি বছরের নির্বাচনের মধ্যে তিনি কি ঠিক পার্থক্য দেখতে পাচ্ছেন? জবাবে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি শুধু ভোট দিতে এসেছেন, তাকে যেন এই প্রশ্ন একেবারেই না করা হয়। এর প্রসঙ্গে উল্লেখ্য, তৃণমূল বিজেপি 2 দলের অনুষ্ঠানে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তবে তিনি রাজনীতি বরাবরই এড়িয়ে চলেন। 2021 সালে নির্বাচনে বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী হতে পারেন সৌরভ, এই গুঞ্জন উঠেছিল। আবার একাধিক বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক অনুষ্ঠানেও দেখা গিয়েছে তাকে। সেখান থেকেই মহারাজের কাছে জানতে চাওয়া হয়েছিল কে আসতে পারে ক্ষমতায়। তবে বরাবরের মতোই এবারও সেই প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন। গণনার ঠিক 2 দিন আগে 2রা মের মধ্যে এক মেগা বৈঠক করতে চলেছে গেরুয়া শিবির সূত্রের খবর। এই বৈঠকে খোদ শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় নেতা বিপ্লব দেব উপস্থিত থাকছেন। দলের সমস্ত বিধায়ক সাংসদদের উপস্থিত থাকার জন্য কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। ভোট গণনায় 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিজেপি। সেই লক্ষ্যেই 1 এবং 2রা মে রাজ্য জুড়ে আয়োজন করা হয়েছে বিশেষ গণনা কর্মশালা। এই কর্মশালায় শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে নিজে উপস্থিত থেকে কাউন্টিং এজেন্টদের বিশেষ প্রশিক্ষণ দেবেন। অন্যদিকে 2026-এর মেগা লড়াই শেষ। ব্যালট বক্স বন্দী হয়ে গেছে প্রার্থীদের ভাগ্য। 4 মে সকালে ইভিএম খুললেই পরিষ্কার হয়ে যাবে আগামী 5 বছর বাংলার মসনদে কে বসেছেন। এই টানটান উত্তেজনার আবহে রাজনীতির ময়দান থেকে কিছুটা দূরে দাঁড়িয়েও জনমানুষে ভাবনার প্রতিদ্বন্দ্বিতা করলেন প্রখ্যাত অভিনেত্রী, নৃত্যশিল্পী মমতা শঙ্কর। নতুন সরকারের কাছে তার আবেদন, কেবল ক্ষমতায় আসা বড় কথা নয়, বাংলার হারানো ভদ্রতা, সভ্যতা ফিরিয়ে আনাই আগামীর প্রধান লক্ষ্য। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মমতা শঙ্কর তার মনের গভীরে থাকা একরাশ ক্ষোভকে উগরে দিয়েছেন। তিনি বলেন, আক্ষেপের সুরে তিনি প্রত্যাশার কথা তুলে ধরেন। তার মতে গত কয়েক বছর ধরে রাজনৈতিক সৌজন্য এবং সামাজিক পরিবেশের যে পতন ঘটেছে তা ফেরানোর সময় এসেছে। তিনি বলেন, এত কিছু বলার আছে যে 1-2 কথায় বলা যায় না। একটা ভদ্র সভ্য সমাজ গড়তে পারা যায়, যেখানে মুখের ভাষা সংযত হবে, ভালো কাজ দিয়ে তারা প্রমাণ করে দেবে তারা যোগ্য। রাজনীতিতে ক্ষমতার স্বাদ পেয়ে অনেক সময় জনসেবার কথা ভুলে যাওয়ার প্রবণতা দেখা যায়। সেই প্রসঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সতর্কতা দিয়েছেন অভিনেত্রী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এটা খেয়াল রাখতে হবে, যে আসে লঙ্কায় সেই হয় রাবণ। এটা যেন না হয়, অর্থাৎ ক্ষমতায় আসার পর কেউ সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে না যান এবং ক্ষমতার অপব্যবহার না করেন, সেই সাবধান বাণী শোনা গেল তার কণ্ঠে। তিনি মমতা শঙ্কর আরও মনে করিয়ে দেন যে পুরনো দিনের কথা যখন বলা হতো বাংলা আজ যা ভাবে ভারত তা ভাবে কাল। তিনি চান নতুন সরকার যেন বাংলাকে এমন উচ্চতায় নিয়ে যায় যেখানে গোটা দেশ পথ শিখবে। তিনি বলেন, স্বাধীনতা, ভদ্রতা কি জিনিস, একটা ভদ্র সভ্য সমাজ কি করে গড়তে হয় সেটা এবার বাংলাকে কাজ দিয়ে দেখাতে হবে। বিচ্ছিন্নতাবাদী মানসিকতাকে সরাসরি প্রত্যাখ্যান করে মমতা শঙ্কর জানান, তিনি বাংলাকে ভারতের থেকে আলাদা করে দেখতে চান না। তার দাবি, ভারত এবং বাংলার ভালো কিছু, আলাদা কিছু নয়। ভারতের গর্বকে ফেরাতে হবে। আমি শুধু বাংলাকে আলাদা করে দেখতে চাই না,
বাংলা এবং ভারতের ভালো হবে এমন কাজই চাই। সবশেষে তিনি জোর দেন মানুষের মধ্যে শুভবুদ্ধি ফিরিয়ে আনার ওপরে। নির্বাচনী ফলাফলের পর যে দলই ক্ষমতায় আসুক না কেন, মমতা শঙ্করের এই আর্জি আসলে প্রতিটি সচেতন বাঙালির প্রাণের দাবি, যেখানে দলাদলি নয় বরং গুরুত্ব পাবে বাংলার শিল্প, সংস্কৃতি, সভ্য আচার আচরণ।